হাই ডিয়ার স্টুডেন্টস, প্রিভিয়াস ক্লাসে আমরা পড়েছিলাম আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা পড়েছিলাম যে হেটেরোক্রোমাটিন, ইউক্রোমাটিন এগুলো পড়েছিলাম, পলিটিন ক্রোমোজোম আর হচ্ছে ল্যাম্ব্রাস ক্রোমোজোম। এই বিষয়ে কিছু আমরা ডিসকাস করেছিলাম, কিছু বোঝার চেষ্টা করেছিলাম। আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেই বিষয়টা হলো, বলেছিলাম আগের দিনই যে সেক্স ডিটারমিনেশন ব্যাপারটা আমরা আজকে আলোচনা করব। সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যান আছে, সেক্স ডিটারমিনেশন ইন বার্ডস আছে, হ্যাঁ, এই সেক্স ডিটারমিনেশন ইন ড্রসোফিলা আছে, হানিবি আছে। তো এই বিষয়গুলো আমাদের আছে সিলেবাসে। আমরা আজকে যেটা আলোচনা করব সর্বপ্রথম সেটা হচ্ছে সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যান। মানুষের যে সেক্স ডিটারমিনেশন সেটা আজকে আমরা আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে যে এই সেক্স ডিটারমিনেশন মানে কি? সেক্স কথার অর্থ হচ্ছে লিঙ্গ। সেক্স কথার অর্থ হচ্ছে লিঙ্গ, আর ডিটারমিনেশন কথার অর্থ হচ্ছে নির্ধারণ, লিঙ্গ নির্ধারণ। আর এখানে কি আছে? হিউম্যান, অর্থাৎ মানুষের মধ্যে লিঙ্গ নির্ধারণ। যদি আমরা লিঙ্গ দেখতে যাই তাহলে লিঙ্গ কি জিনিস? লিঙ্গ হচ্ছে এমন একটা বিষয় যার মাধ্যমে একজন মানে মরফোলজিক্যালি এবং ফিজিওলজিক্যালি ডিফারেন্স দুই ধরনের যে অর্গানিজম তাদেরকে ডিফারেন্সিয়েট করা যায়। এরকম লিঙ্গ নির্ধারণ করতে হলে মানুষের ক্ষেত্রে দেখা যায় দুই ধরনের লিঙ্গ দেখা যায়, তোমরা জানো, একটা হচ্ছে স্ত্রী আর একটা হচ্ছে পুরুষ। তাহলে আমরা যে বিষয়টা আজকে পড়ব যে সেক্স ডিটারমিনেশন বা লিঙ্গ নির্ধারণ, সেটা কি, যে কিভাবে একটা পুরুষ এবং কিভাবে একটা স্ত্রী নির্ধারিত হয়, অর্থাৎ কখন নির্ধারিত হয়, এই স্ত্রী বা পুরুষটা জন্মের পরে না জন্মের আগে? প্রত্যেকটা স্ত্রী বা পুরুষ নির্ধারিত হয় জন্মের আগে, যখন ভ্রূণ অবস্থায় মায়ের শরীরে একটা শিশু জন্মগ্রহণ করে, মায়ের শরীরে অর্থাৎ গর্ভাবস্থাতেই সেই শিশুটা নির্ধারিত হয়ে যায় সেটা স্ত্রী নাকি পুরুষ। তো এই স্ত্রী বা পুরুষ সেটা কখন ডেভেলপড হয়, কখন নির্ধারিত হয় মায়ের গর্ভাবস্থায়? সেটা হচ্ছে যখন জাইগোট গঠন হওয়ার পর, যখন সেই জাইগোট ভ্রূণে পরিণত হলো বা এমব্রায়োতে পরিণত হলো, সেই এমব্রায়ো বা ভ্রূণ পরিণত হওয়ার পর যখন একটা পরিণত ফিটাল, বা যেটাকে আমরা কি বলি, ফিটাসে যখন পরিণত হলো, তখন আমরা কি বলি? সেটাকে বলি পরিণত ভ্রূণ। তাহলে এই পরিণত ভ্রূণ থেকে যখন পরিণত ভ্রূণ হয়, অর্থাৎ এমব্রায়ো ডেভেলপমেন্ট হয়ে যখন একটা বাচ্চা সম্পূর্ণরূপে শিশুতে পরিণত হয়, ঠিক তখনই এমব্রায়োর মধ্যে কিছু চেঞ্জেস ঘটে, কিছু পরিবর্তন ঘটে। সেই চেঞ্জেস বা পরিবর্তনের মাধ্যমেই কিন্তু একটা ভ্রূণ থেকে সেটা স্ত্রী ভ্রূণ হবে না পুরুষ ভ্রূণ হবে, না স্ত্রী হবে। সে বলে না ভ্রূণের লিঙ্গ নির্ধারণ, তোমরা পড়েছো। বিভিন্ন যে ইউএসজি সেন্টারগুলো আছে, সেই ইউএসজি সেন্টারগুলোতে গেলে দেখতে হবে সেখানে লেখা থাকে এখানে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ হয় না। তার মানে কি, লিঙ্গ নির্ধারণ কখন হয়? লিঙ্গ নির্ধারণ হচ্ছে ভ্রূণ অবস্থায় হয়, এমব্রিও অবস্থায় লিঙ্গ নির্ধারণ হয়। তাহলে আমরা এখনো পর্যন্ত কি বুঝলাম? এইটা পড়ার সময় আমরা বুঝলাম যে সেক্স হচ্ছে কিছু শারীরবৃত্তীয় এবং মরফোলজিক্যাল বৈশিষ্ট্য, যার মাধ্যমে একটা প্রজাতির দুই ধরনের যে অর্গানিজম সেগুলোকে ডিফারেন্সিয়েট করা যায়। যেমন আমরা মানুষের ক্ষেত্রে এরকম দুই ধরনের সেক্স বা লিঙ্গ দেখতে পাই, একটাকে বলা হয় স্ত্রী বা ফিমেল, আর একটাকে বলা হয় পুরুষ বা মেল। এই লিঙ্গ নির্ধারিত কখন হয় মানুষের মধ্যে? যখন তারা ভ্রূণ অবস্থায় থাকে, অর্থাৎ মাতৃগর্ভাবস্থায় ভ্রূণের মধ্যে এই স্ত্রী বা পুরুষ নির্ধারিত হয়ে যায়। তাহলে এই যে ভ্রূণ
স্ত্রী হচ্ছে না পুরুষ হচ্ছে, সেই ডিটারমিনেশনটা সেটা কি বলা হচ্ছে, সেক্স ডিটারমিনেশন বা লিঙ্গ নির্ধারণ। এবার ঘটনা হচ্ছে এই যে সেক্স ডিটারমিনেশন বা লিঙ্গ নির্ধারণ ঘটনাটা ঘটছে, সেই লিঙ্গ নির্ধারণটা ভ্রূণের মধ্যে ঘটছে, সেটা কিভাবে ঘটছে সেই বিষয়টা আমাদেরকে একটু দেখতে হবে। সেই বিষয়টা আজকে আমরা দেখব এবং খুব সিম্পলি, খুব কমপ্লেক্সে আমরা যাব না। এগুলো দুই রকম ভাবে হয়, এক হচ্ছে ক্রোমোজোমাল আর এক হচ্ছে ক্রোমোজোমাল ভাবে এটাকে বিশ্লেষণ করা যায়, আর একটা হচ্ছে জিনগত ভাবে এটাকে বিশ্লেষণ করা যায়। তো আমরা যে বিষয়টা পড়ব সেটা বোধ ক্রোমোজোমাল এবং জিনগতভাবে পড়ব, কিন্তু আমরা ক্লাস 12 যেহেতু পড়ছি তাই আমরা খুব একটা কমপ্লেক্সের মধ্যে যাব না। অনেকগুলো জিন এখানে ইনভলভ আছে আমরা জানি, সেই জিনগুলো যেমন DAX বলে জিন আছে, তারপরে হচ্ছে WNT বলে জিন আছে, হ্যাঁ, তো SF1 জিন আছে, SOX9 বলে জিন আছে। তো এই সমস্ত জিনগুলো আছে, এই সমস্তগুলো তোমাদের এখন প্রয়োজন নেই, অত ডিটেলসে আমরা পড়বো না, আমরা খুব সিম্পলি পড়ব, ঠিক আছে? তো সিম্পলি যদি আমরা পড়ি তাহলে দেখা যায় যে ক্রোমোজোম একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ক্রোমোজোম হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেক্স ডিটারমিনেশনের জন্য। ক্রোমোজোম কি বলা হয় যে ভ্রূণের মধ্যে যদি ক্রোমোজোম XX থাকে, আর ভ্রূণের বাদ দিলাম, মানুষের মধ্যে আমরা জানি মেনলি হচ্ছে দুই প্রকার ক্রোমোজোম থাকে, এক হচ্ছে অটোজোম বা দেহ ক্রোমোজোম, আর দুই হচ্ছে সেক্স ক্রোমোজোম। অর্থাৎ অটোজোম যেগুলো হচ্ছে দেহ ক্রোমোজোম সেগুলোকে A দ্বারা নির্ধারিত করা হয়, এইগুলি থাকে মানুষের মধ্যে হচ্ছে 22 পেয়ার অর্থাৎ 44টি, আর সেক্স ক্রোমোজোম থাকে অন পেয়ার বা বলা হয় দুটি। এই যে দুটি সেক্স ক্রোমোজোম থাকে, সেই দুটি সেক্স ক্রোমোজোমই একটা হচ্ছে X আর একটা হচ্ছে Y। তো তোমরা জেনে এসছো বা যে এই যে X ক্রোমোজোম আর Y ক্রোমোজোম এরা হচ্ছে লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী। বলা হয় যারা স্ত্রী হয় বা ফিমেল হয় তাদের মধ্যে ক্রোমোজোম বিশ্লেষণ করলে XX দেখতে পাওয়া যায়, আর যারা পুরুষ হয় তাদের মধ্যে ক্রোমোজোম বিশ্লেষণ করলে XY দেখতে পাওয়া যায়, এটা আমরা জানি। অর্থাৎ যে সমস্ত স্ত্রীদের মধ্যে XX ক্রোমোজোম আছে তারা হয়, যে সমস্ত মানুষের মধ্যে XX ক্রোমোজোম আছে তারা হয় স্ত্রী, আর যে সমস্ত মানুষের মধ্যে XY ক্রোমোজোম আছে তারা হয় পুরুষ। এবার আমার প্রশ্ন হলো যে যারা XY তারা স্ত্রী, যারা XY তারা পুরুষ এবং যারা XX তারা হচ্ছে স্ত্রী, এটা কেন হয়, এরকম কেন হয়? তার মানে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই X ক্রোমোজোম এবং Y ক্রোমোজোমের কোনো একটা ভূমিকা আছে, যে কারণে সেই ভূমিকাটা পালন করলে পারে এখানে XY পুরুষ হয়ে যায় আর XX স্ত্রী হয়ে যায়। সেই কি ভূমিকা তারা পালন করে, এরকম দেখতে গেলে দেখা যাচ্ছে যে মানুষের যে Y ক্রোমোজোম আছে, সেই Y ক্রোমোজোম, এই Y ক্রোমোজোমে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। তোমরা সবাই জানো যে Y ক্রোমোজোমের যে জিনগুলো থাকে তাদেরকে বলা হয় হল্যান্ড্রিক জিন। সেই বিষয়টা আমি আর আলোচনা করছি না, আগে বলেছি। তো এই যে Y ক্রোমোজোমে হল্যান্ড্রিক জিন থাকে, তাছাড়া আরও একটা জিন থাকে, সেটাকেও হল্যান্ড্রিক বলা যায় যেহেতু Y ক্রোমোজোমে থাকে SRY বলে একটা জিন থাকে। সেই জিনটাই হচ্ছে মেন ভূমিকা পালন করে যে এটা স্ত্রী হবে না পুরুষ হবে সেটা জানার জন্য। এই SRY জিনটার একটা ফুল ফর্ম হচ্ছে সেক্স ডিটারমাইনিং রিজিয়ন Y। সেক্স ডিটারমাইনিং রিজিয়ন Y, এই নামটা, এই পুরো নামটা হচ্ছে SRY এর। তাহলে এই SRY কোথায় অবস্থান করে? Y ক্রোমোজোম। আমরা যদি একটা Y ক্রোমোজোমের ছবি আঁকি, তাহলে এইরকম যদি একটা Y ক্রোমোজোমের ছবি আঁকি, বলা হচ্ছে যে এটা যদি Y ক্রোমোজোম হয়
ওয়াই ক্রোমোজোমের যে শর্ট আর্ম, ওয়াই ক্রোমোজোমের যে ছোট্ট বাহু, এটা এটা কি, এটা যদি সেন্ট্রোমিয়ার হয়, এটা হচ্ছে বড় বাহু, এটা হচ্ছে ছোট বাহু। ছোট বাহুতে এসআরআই জিনটা থাকে। তাহলে ওয়াই ক্রোমোজোমের ছোট বাহুতে এই এসআরআই জিনটা থাকে, যে জিনটা কিনা সেক্স ডিটারমিনেশন, অর্থাৎ স্ত্রী হবে না পুরুষ হবে, তার জন্য মেন রোল প্লে করে। তাই বলা হচ্ছে যে এই যে এসআরআই, সেই এসআরআই কি রোলটা প্লে করে, সেটা হচ্ছে পুরুষ হবে কিনা সেটাকে নির্ধারণ করে। তাহলে কি দাঁড়ালো, যে এসআরআই এমন একটা জিন, যে জিনটা ওয়াই ক্রোমোজোমে থাকে, যেটা পুরুষ হবে কিনা সেটাকে নির্ধারণ করে, স্ত্রীর সঙ্গে তার কোনো ভূমিকা নেই, নর্মালি প্রাথমিকভাবে বললে পারে। তাহলে দেখা যাচ্ছে যে যে সমস্ত ক্রোমোজোমগুলো, মানে যে সমস্ত প্রাণীদের মধ্যে, মানুষের মধ্যে ওয়াই ক্রোমোজোম থাকছে, সেই ওয়াই ক্রোমোজোমে কি আছে, এসআরআই জিন আছে। সেই এসআরআই জিন যেহেতু পুরুষ নির্ধারণ করে, তাই তারা পুরুষ হয়ে যায়। কিন্তু দেখো যেখানে স্ত্রী আছে, তাদের ক্রোমোজোম কিরকম আছে, এক্স এক্স আছে। তাহলে যেহেতু এখানে এক্স এক্স আছে, এই এক্স এক্স থেকে কোনো এসআরআই আমরা পাচ্ছি না, এক্স এর মধ্যে কোনো এসআরআই যেহেতু নেই, তাহলে পুরুষ লিঙ্গ নির্ধারণের জন্য বা পুরুষ করে দেওয়ার জন্য দায়ী যে জিনটা, সেটা কিন্তু এখানে নেই। যেহেতু পুরুষ এখানে নেই, পুরুষ হয়ে যাওয়ার জন্য দায়ী জিনটা, তাই এটা স্ত্রী হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ওয়াই ক্রোমোজোমে এসআরআই জিন আছে, সেই এসআরআই জিনের জন্য যেখানে যে মানুষের মধ্যে ওয়াই ক্রোমোজোম থাকে তারা পুরুষ হয়ে যায়, আর যে মানুষের মধ্যে ওয়াই ক্রোমোজোম থাকে না তারা স্ত্রী হয়ে যায়। এটা তো আমরা বুঝে গেলাম যে এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম, তার মধ্যে ওয়াই ক্রোমোজোম থাকলে পরে পুরুষ হয়, কেন হয়, সেখানে এসআরআই জিন থাকে বলে। এবার তো আমি তোমাকে প্রশ্ন করতে পারি, বা আমাদের মনে প্রশ্ন হতে পারে যে এই যে ওয়াই ক্রোমোজোমের এসআরআই জিনের জন্য পুরুষ হলো, ঠিক আছে, ভালো কথা, কোনো সমস্যা নেই, কিন্তু কেন হলো? এসআরআই থাকার জন্য কেন পুরুষ হলো? এসআরআই কি এমন কাজ করলো, অর্থাৎ কি মেকানিজম ঘটালো যার কারণে এটা পুরুষ হয়ে গেল ওয়াই ক্রোমোজোম থাকার জন্য, বা এসআরআই থাকার জন্য পুরুষ হয়ে গেল? সেই প্রশ্নটা তো আমাদের সামনে আসছে। তাহলে সেই প্রশ্নের অ্যান্সার খুঁজতে গিয়ে আমরা কিছু মেকানিজম দেখতে পাবো। সেই মেকানিজমটা আমরা একটু পড়বো, কেমন? এটা মুছে দিলাম। তো চলো আমরা দেখি। বলছে যে ধরো এটা একটা এক্স ক্রোমোজোম, আর এটা মনে করো একটা ওয়াই ক্রোমোজোম, ঠিক আছে? এটা হচ্ছে একটা এক্স ক্রোমোজোম আর এটা হচ্ছে একটা ওয়াই ক্রোমোজোম। এবার ওয়াই ক্রোমোজোমে এটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম, এটা হচ্ছে এক্স ক্রোমোজোম। বলছে ওয়াই ক্রোমোজোমের যে ছোট আর্ম বা ছোট বাহু, সেখানে এস আর ওয়াই থাকে, ঠিক আছে, এসআরআই থাকে, কোনো সমস্যা নেই। এবার এই এসআরআই কি করে, বলছে এসআরআই টেস্টিস ডেভেলপমেন্ট করে। কি ডেভেলপমেন্ট করে? এসআরআই জিন, প্রথম কথা হচ্ছে প্রথমে একটা টিডিএফ ফরমেশন করে। এসআরআই জিন থেকে একটা প্রোটিন তৈরি হয়। জিন আমরা জানি, জিন থেকে সবসময় একটা প্রোটিন তৈরি হয়, পলিপেপটাইড তৈরি হয়। তো এই এসআরআই থেকে একটা ফ্যাক্টর তৈরি করে, প্রোটিন তৈরি করে, সেটার নাম হচ্ছে টিডিএফ। টিডিএফ কি? টিডিএফ হচ্ছে টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর। টিডিএফ হচ্ছে টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর, ফুল ফর্মটা এখানে লিখে দিচ্ছি। টিডিএফ মানে হচ্ছে টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর। এই যে টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর, সেই টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর কি করে? টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর করে কি, যে এমব্রিওর কথা তোমাদেরকে প্রথমে বলেছিলাম, সেই এমব্রিও যে এরকম মায়ের গর্ভে এরকম তোমাদেরকে একটা এমব্রিও প্রথমেই দেখিয়েছিলাম। এই যে এমব্রিওটা আছে, এই এমব্রিওর
মধ্যে একটা স্ট্রাকচার গঠন হয়, সেটা সেক্স ডিটারমিনেশনের আগেই হয়। সেই স্ট্রাকচারটা এখানে যদি আমি একটু দেখাই, ধরো এরকম একটা স্ট্রাকচার গঠন হয়, সেই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে গোনাড। কি বলা হচ্ছে? গোনাড। এই যে গোনাড, সে গোনাডের দুটো স্ট্রাকচার থাকে, একটা ভেতরের পার্ট থাকে, সেই ভেতরের পার্টটাকে বলা হয় মেডালা। সেই ভেতরের পার্টটাকে বলা হয় মেডালা, আর বাইরের যে পার্টটা থাকে সেটাকে বলা হয় কর্টেক্স। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার বাইরের যে পার্টটা আছে সেটাকে বলা হচ্ছে কর্টেক্স, ভেতরের পার্টটাকে বলা হচ্ছে মেডালা। এবার এই কনসেপ্টটা আছে। তাহলে দেখো, আমরা বলেছিলাম যে ভ্রূণ এমব্রিও গঠন হওয়ার পর সেখান থেকে স্ত্রী পুরুষ নির্ধারিত হয়, সমস্যা নেই। এবার কিভাবে হয় বলছে যে এই যে ওয়াই ক্রোমোজোম আছে, ওয়াই ক্রোমোজোম থেকে এসআরওয়াই টিডিএফ তৈরি করে। টিডিএফ এবার সরাসরি কি করে, এইখানে গিয়ে অ্যাটাক করে, এই গোনাডে গিয়ে অ্যাটাক করে। যখন গোনাডে গিয়ে অ্যাটাক করে, সেই গোনাডে গিয়ে অ্যাটাক করার পর গোনাডের যে বাইরের দিকের অংশ, যেটাকে আমরা বলছি কর্টেক্স, সেই কর্টেক্স থেকে কি গঠন হয়, স্ট্রাকচার গঠন হয়, যেটাকে বলা হয় টেস্টিস, বাংলায় বলা হয় শুক্রাশয়। তাই তো? তাহলে এই যে টেস্টিস বা শুক্রাশয় ডেভেলপমেন্ট হলো, এই শুক্রাশয় এবার কি করবে তোমরা জানো? শুক্রাশয় থেকে কি হরমোন ক্ষরণ হয়? শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হয়, তাই তো? শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হয়। এবার এই টেস্টোস্টেরন কি করবে? টেস্টোস্টেরন তোমার টেস্টোস্টেরন, যদি আমি ডিটেলসে বলবো, একটু ডিটেলসেই বলি। টেস্টোস্টেরন কি করে? টেস্টোস্টেরন হচ্ছে ডিহাইড্রো টেস্টোস্টেরনে পরিণত হয়। ডিএইচটি মানে হচ্ছে ডিহাইড্রো টেস্টোস্টেরন। আর কি করে, এই টেস্টোস্টেরন ডিরেক্ট আমাদের যে মেল সেক্স অর্গানগুলো, সেই মেল সেক্স অর্গানগুলো তৈরি করে। তাহলে মেল ক্যারেক্টার তৈরি করে, অর্থাৎ যে ইন্টারনাল ক্যারেক্টারগুলো তোমরা ধরো ভাষা ডিফারেন্সিয়া, তারপর হচ্ছে প্রস্টেট, এই সমস্ত যে অর্গানগুলো, সেই মেল ক্যারেক্টারগুলোকে তৈরি করে, টেস্টোস্টেরন তৈরি করে। আর ডিহাইড্রো টেস্টোস্টেরন কি করে, আমাদের যে বাইরের ক্যারেক্টার মেলের, অর্থাৎ পেনিস, এইগুলো কি তৈরি করে? ডিহাইড্রো টেস্টোস্টেরন তৈরি করে। তো এই যে ডিহাইড্রো টেস্টোস্টেরন তৈরি হলো, তো ছেড়ে দাও, এই দিকটা যদি কঠিন মনে হয় ডিহাইড্রো টেস্টোস্টেরন, তো মনে নাও রাখতে পারো, আমি বলবো মনে রাখো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তো এই যে এখানে কেন মনে রাখতে বারণ করছিলাম, কারণ এখানে একটা এনজাইম লাগে, সেই এনজাইমটার নাম হচ্ছে 5-আলফা কিটো স্টেরয়েড রিডাকটেজ। 5-আলফা কিটো স্টেরয়েড রিডাকটেজ। তো এই দিকটা যদি মনে রাখতে না পারো কোনো সমস্যা নেই, এই পর্যন্ত মনে রাখলেই হবে। এবার ঘটনা হচ্ছে যে এভাবে তো মেল ডেভেলপমেন্ট হলো, এখানে এভাবে পুরুষ হয়ে গেল, তাহলে স্ত্রী কিভাবে হয় সেটাও একটা মনে প্রশ্ন জাগা উচিত। স্ত্রী হয়, প্রথমে বলা হয়েছে যে স্ত্রী হবে কখন? স্ত্রী হবে যখন সেখানে কোনো এক্স থাকবে কিন্তু কোনো ওয়াই থাকবে না, অর্থাৎ দুটোই এক্স ক্রোমোজোম থাকবে। তাহলে এমন যদি হয় দুটোই এক্স ক্রোমোজোম আছে, তাহলে তোমরা বলো যে এখানে যে দুটোই এক্স ক্রোমোজোম আছে, তাহলে কি কোনো এসআরওয়াই এখানে থাকবে? বলো, এসআরওয়াই কি থাকবে? এসআরওয়াই থাকবে না, তার মানে নো এসআরওয়াই। যদি এসআরওয়াই না থাকে তাহলে টিডিএফ ডেভেলপমেন্ট হবে? টিডিএফ ডেভেলপমেন্ট হবে না, নো টিডিএফ। যদি টিডিএফ ডেভেলপমেন্ট না হয়, তাহলে যে কর্টেক্স অঞ্চলটাকে অ্যাটাক করেছিল টিডিএফ, কর্টেক্স অঞ্চল থেকে, এই কর্টেক্স অঞ্চল থেকে যে টেস্টিসটা ডেভেলপমেন্ট করলো, সেটা কি হবে?
হবে না। তাহলে যদি কর্টেক্স অঞ্চল যদি নিষ্ক্রিয় হয়ে থাকে, কর্টেক্স অঞ্চল যদি টেস্টিস ডেভেলপমেন্ট না করে, তাহলে এই ঘটনাটা আর ঘটছে না, এই ঘটনাটা ঘটছে না। তাহলে এই ঘটনাটা যদি না ঘটে, তাহলে কি ঘটনা ঘটছে এখানে? ঘটনা হচ্ছে যদি টিডিএফ তৈরি না হয়, তখন এই গোনাডের যে মেডালা অংশ, সেই মেডালা অংশটা অ্যাক্টিভেট হয়। মেডালা অংশ যদি অ্যাক্টিভেট হয়, সক্রিয় হয়, তখন সেখান থেকে কি তৈরি করে? সেটা ডিভিশন হয়ে সেখান থেকে ওভ্যারি তৈরি করে। আর ওভ্যারি যদি তৈরি হয়, তাহলে তোমরা জানো ওভ্যারি তৈরি হলে সেখান থেকে কি তৈরি হবে? সেখান থেকে ফিমেল ক্যারেক্টারের জন্য দায়ী যে হরমোনগুলো, সেই হরমোনগুলো ডেভেলপড হবে। যেমন ইস্ট্রোজেন ডেভেলপড হবে, তাহলে ইস্ট্রোজেন তৈরি হবে। এবার যদি ইস্ট্রোজেন তৈরি হয়, তাহলে ইস্ট্রোজেন কি করবে? ফিমেল ক্যারেক্টারকে প্রকাশ করবে। বুঝতে পেরেছো? যদি ইস্ট্রোজেন তৈরি হয়ে যায়, তাহলে সেখানে ফিমেল ক্যারেক্টার তৈরি হয়ে গেল। এবার ফিমেল ক্যারেক্টার তৈরি হয়ে গেল মানে কি? সেটা ফিমেল হয়ে গেল, স্ত্রী হয়ে গেল। তার মানে আমরা বুঝতে পারছি যে এক্স এবং ওয়াই ক্রোমোজোম খুব গুরুত্বপূর্ণ, মেল হবে না ফিমেল হবে। আমরা আরো একবার রিভাইজ করে নিচ্ছি। যদি এক্স এবং ওয়াই দুটো ক্রোমোজোম ছিল, তাহলে ওয়াই ক্রোমোজোমের এসআরআই টিডিএফ ডেভেলপমেন্ট করেছিল। টিডিএফ অর্থাৎ টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর, সেই টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর ভ্রূণের মধ্যে আগে থেকেই গঠিত হয়ে থাকা যে গোনাড আছে, সেই গোনাডের কর্টেক্স অঞ্চলকে অ্যাটাক করছিল, এবং সেই কর্টেক্স অঞ্চল থেকে ও টেস্টিস ডেভেলপমেন্ট করেছিল বা শুক্রাশয়, এবং শুক্রাশয় ডেভেলপমেন্টের ফলে সেখান থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হয়েছিল। টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হলে সেটা কি করবে? টেস্টোস্টেরন ডিরেক্টলি মেল যে ইন্টারনাল ক্যারেক্টারগুলো মেল সেক্স অর্গানের, সেগুলো ডেভেলপমেন্ট করে, যেমন ভাষা ডিফারেন্সিয়া, প্রস্টেট, এই সমস্ত বিষয়গুলো। আর যে কি হয়, টেস্টোস্টেরন 5 কিটো স্টেরয়েড রিডাকটেজ বলে একটা এনজাইম আছে, এই এনজাইমের সাহায্যে কি বললাম, 5 আলফা কিটো স্টেরয়েড রিডাকটেজ, তার একটা পার্ট আছে রিডাকটেজটা 2, বলা হয় 5 আলফা কিটো স্টেরয়েড রিডাকটেজ 2। এই এনজাইমটা টেস্টোস্টেরনকে ডিহাইড্রো টেস্টোস্টেরন ডিএইচটি তে পরিণত করে। ডিএইচটি কি করে? এবার মেলের যে এক্সটার্নাল ক্যারেক্টার, সেটা হচ্ছে পেনিস ডেভেলপমেন্ট করে। এবং এই যে পেনিস ডেভেলপমেন্ট হলো, তার ফলে আমরা বুঝতে পারছি এটা মেল। ঠিক আছে, এই হলো সেক্স ডিটারমিনেশন পুরুষের ক্ষেত্রে। আর আমরা স্ত্রীর ক্ষেত্রে কি পড়লাম? যদি কোনো ওয়াই ক্রোমোজোম না থাকে, দুটো যদি এক্স হয়, তাহলে কোনো এসআরআই থাকবে না। আর এসআরআই না থাকলে, এই পর্যন্ত এসআরআই না থাকলে টিডিএফ হবে না, টিডিএফ না হলে পরে টেস্টিস ডেভেলপমেন্ট হবে না। তাহলে কি হবে? মেডালা অংশ থেকে ওভ্যারি ডেভেলপমেন্ট হবে। আর ওভ্যারি যদি ডেভেলপড হয়, তাহলে সেখান থেকে ইস্ট্রোজেন ক্ষরণ হবে। আর ইস্ট্রোজেন যদি ক্ষরণ হয়, তাহলে এটা ফিমেল হয়ে যাবে। এই হচ্ছে সেক্স ডিটারমিনেশন। ঠিক আছে, তোমরা এই পর্যন্তই পড়বে। এবার তোমাদের সিলেবাসে আরো একটা বিষয় আছে, আমাদের সিলেবাসে আরো একটা বিষয় আছে। সেই বিষয়টা কি? বলা হচ্ছে টেস্টিকুলার ফেমিনাইজেশন। কি বলা হচ্ছে? বলা হচ্ছে টেস্টিকুলার ফেমিনাইজেশন বলে একটা ঘটনা আছে। এগুলো সব মুছে দিলাম, এটাকে ওয়াই ক্রোমোজোমই বানিয়ে দিলাম। ঠিক আছে, বলছে টেস্টিকুলার ফেমিনাইজেশন। টেস্টিকুলার ফেমিনাইজেশন বলে একটা ঘটনা বলা হচ্ছে। তো টেস্টিকুলার ফেমিনাইজেশন কি? তো টেস্টিকুলার ফেমিনাইজেশন কি? দেখো, এখানে দুটো কথা আছে, একটা হচ্ছে টেস্টিকুলার আর একটা হচ্ছে ফেমিনাইজেশন। তার মানে টেস্টিকুলার ফেমিনাইজেশন মানে হচ্ছে টেস্টিস আছে, টেস্টিকুলার মানে হচ্ছে টেস্টিস আছে, আর ফেমিনাইজেশন মানে হচ্ছে ফিমেল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? টেস্টিস আছে অর্থাৎ শুক্রাশয় আছে, অথচ ফিমেল। এরকম ঘটনা মানুষের মধ্যে দেখা যায় যে কোনো একটা মানুষ যে কিনা, যার কিনা টেস্টিস আছে,
তা সত্ত্বেও সে ফিমেল। তাহলে এইরকম ঘটনা যদি ঘটে তাহলে তাকে বলা হয়, সেটাকে বলা হয় টেস্টিকুলার ফেমিনাইজেশন। এবার আমার প্রশ্ন হলো এরকম কিভাবে হয়? আমরা তো দেখলাম যে এক্স এবং ওয়াই ক্রোমোজোম ছিল, এক্স থাকলে পরে একরকম ঘটনা ঘটছিল, ওয়াই থাকলে পরে অন্যরকম ঘটনা ঘটছিল, কিন্তু সেই কোশ্চেন মানে সেই যে কনসেপ্ট, সেই কনসেপ্ট থেকে তো আমরা এরকম কোনো ঘটনা বুঝতে পারছি না যে টেস্টিস থাকবে অথচ মহিলা হয়ে যাবে, বা টেস্টিস আছে অথচ ফিমেল। এই টেস্টিকুলার ফেমিনাইজেশন এটা কিভাবে হচ্ছে? এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনের অ্যান্সার বার করতে গিয়ে কনসেপ্টটা আরেকটু আমাদের ডেপথে চলে যাচ্ছে। এরকম বলা হচ্ছে যে এই যে এসরয় যেটা কিনা মেলের জন্য দায়ী, সেই এসরয় কিন্তু ওয়াই ক্রোমোজোমে থাকে, তা সত্ত্বেও এক্স ক্রোমোজোমে এমন একটা জিন থাকে যে জিনটার উপর এসরয় ডিপেন্ড করে থাকে। সেটা যদি থাকে তবে এসরয় মেল ক্যারেক্টার ডেভেলপমেন্ট করতে পারে, টেস্টিস ডেভেলপমেন্ট করতে পারে, টিডিএফ ডেভেলপমেন্ট করতে পারে। যদি এসরয় না সেই জিনটা যেটা এক্স ক্রোমোজোমে থাকে সেটা যদি না থাকে তাহলে এসরয় টেস্টিস ডেভেলপমেন্ট করে ঠিকই, কিন্তু সেই টেস্টিস থেকে যে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হয়, সেই টেস্টোস্টেরন হরমোন থেকে কোনো মেল ক্যারেক্টার প্রকাশ পায় না। এই টেস্টোস্টেরন হরমোন থেকে কোনো মেল ক্যারেক্টার প্রকাশ পায় না। এটা কিভাবে হয়? এই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে বলা হচ্ছে যে এই যে দেখো এক্স ক্রোমোজোমের ছোট আর্ম বা ছোট বাহুতে একটা জিন থাকে, সেই জিনটার নাম হচ্ছে টিএফএম। টিএফএম, ঠিক আছে, টিএফএম বলে একটা জিন আছে। এই যে টিএফএম, এই টিএফএম কি করে? টিএফএম হচ্ছে টেস্টোস্টেরন রিসেপ্টর গঠন করে। টিএফএম এর কাজ কি? টিএফএম হচ্ছে টেস্টোস্টেরন রিসেপ্টর ডেভেলপমেন্ট করে। এবার টেস্টোস্টেরন রিসেপ্টর ডেভেলপমেন্ট করে, ঠিক আছে, টেস্টোস্টেরন রিসেপ্টর একটা কমপ্লেক্স হলো টেস্টোস্টেরন রিসেপ্টর, প্লাস তার সঙ্গে আরো কিছু প্রোটিন কিছু যুক্ত থাকে, যেটা সেটাকে বলা হয় টেস্টোস্টেরন রিসেপ্টর কমপ্লেক্স। তাহলে এই টেস্টোস্টেরন রিসেপ্টর কমপ্লেক্স কে তৈরি করছে? টিএফএম তৈরি করছে। এবার ঘটনা হলো যে টেস্টোস্টেরন রিসেপ্টর কমপ্লেক্সের কাজ কি? টেস্টোস্টেরন রিসেপ্টর কমপ্লেক্সের কাজ হচ্ছে যে এই যে এসরয় যে টিডিএফ তৈরি করেছিল, টিডিএফ থেকে যে টিডিএফ এর জন্য গোনাড থেকে যে টেস্টিস ডেভেলপমেন্ট করেছিল, সেই টেস্টিস থেকে কি ক্ষরণ হয়েছিল? তোমরা জানো সবাই, টেস্টোস্টেরন ক্ষরণ হয়েছিল। তাহলে এই যে টেস্টোস্টেরন ক্ষরণ হয়েছিল, এই টেস্টোস্টেরনের কাজ কি? টেস্টোস্টেরনের কাজ ছিল মেল ক্যারেক্টার প্রকাশ করা, মেল ক্যারেক্টার প্রকাশ করা। কিন্তু না, টেস্টোস্টেরন একাই এই মেল ক্যারেক্টার প্রকাশ করতে পারে না। যা বাবা, এটা আবার কি হলো? আমরা তো এতক্ষণ তাই পড়লো, কনসেপ্টটা একটু ডেপথে গেলে আসছে যে এই যে টেস্টোস্টেরন কি করে? এই টেস্টোস্টেরন রিসেপ্টর দ্বারা সক্রিয় হয়। অর্থাৎ টেস্টোস্টেরন রিসেপ্টর কি করে? এই টেস্টোস্টেরনকে সক্রিয় করে। এবার টেস্টোস্টেরন যদি সক্রিয় হয় তবেই তো কাজ করবে। আমি যদি সক্রিয় থাকি তবে তো তোমাদেরকে পড়াবো। আমি যদি অ্যাক্টিভ না থাকি, যদি আমি ইনঅ্যাক্টিভ থাকি, আমি যদি ঘুমিয়ে থাকি, তাহলে তোমাদেরকে নিশ্চয়ই পড়াতে পারবো না, তাহলে পড়ানোর কাজটা হবে না। ঠিক সেরকমই টেস্টোস্টেরন যদি অ্যাক্টিভ না হয় তাহলে সে তার কাজ করতে পারবে না। তাহলে টেস্টোস্টেরন অ্যাক্টিভ হওয়ার জন্য ডিপেন্ড করে কার উপরে? টেস্টোস্টেরন রিসেপ্টর কমপ্লেক্সের উপরে। টেস্টোস্টেরন রিসেপ্টর মানে হচ্ছে টেস্টোস্টেরন গ্রাহক, বাংলায় বলা হয়েছে গ্রাহক, টেস্টোস্টেরনকে যে গ্রহণ করে সক্রিয় করে। তাহলে টেস্টোস্টেরন রিসেপ্টর বা টেস্টোস্টেরন গ্রাহক বা টেস্টোস্টেরন রিসেপ্টর কমপ্লেক্স কি করে? টেস্টোস্টেরন যেটা তৈরি হলো সেটাকে গ্রহণ করে সেই টেস্টোস্টেরনকে সক্রিয় করে। যখন এই টেস্টোস্টেরন সক্রিয় হয় তখনই সে মেল ক্যারেক্টারকে প্রকাশ করতে পারে, আদারওয়াইজ পারে না। ঠিক আছে, তাহলে এর সঙ্গে টেস্টিকুলার ফেমিনাইজেশনের কি সম্পর্ক? সম্পর্ক আছে। দেখো, তোমরা এখান থেকে একটা জিনিস বুঝে নাও, ফিমেল ক্যারেক্টার একরকম অপরচুনিস্টিক। ফিমেল ক্যারেক্টার হচ্ছে সুবিধাবাদী, এটা হচ্ছে সুবিধা পেলেই নিজে প্রকাশ পেয়ে যায়। এই কথাটা মাথায় রাখবে, তাহলেই বুঝে যাবে।
দেখো প্রথমে দেখেছিলাম যে টেস্টোস্টেরন টিডিএফ ছিল না, যেহেতু কেউ ছিল না ফিমেল সুবিধা পেয়ে গেল, ফিমেল ক্যারেক্টার প্রকাশ হয়ে গেল। এবার এই ক্ষেত্রে যদি টেস্টোস্টেরন তৈরি হয়েছে, টেস্টোস্টেরন যদি সক্রিয় না থাকে তাহলে টেস্টোস্টেরন সক্রিয় নাই, তার মানে ফিমেল কি করবে, সুবিধা মতো সেই জায়গায় চলে গিয়ে নিজে ফিমেল ক্যারেক্টার প্রকাশ করে দিবে। ঠিক আছে, ফিমেল ক্যারেক্টার প্রকাশ করে দিল। তাহলে এই যে টেস্টোস্টেরন কি আছে, ফিমেল কখন হচ্ছে, যখন টেস্টোস্টেরন আছে অথচ টেস্টোস্টেরন ইনঅ্যাক্টিভ, বা বাংলায় বলা হচ্ছে নিষ্ক্রিয়। তো টেস্টোস্টেরন যখন নিষ্ক্রিয় তখনই ফিমেল ক্যারেক্টার প্রকাশ পাচ্ছে, কিন্তু আছে তবুও নিষ্ক্রিয়। ঠিক আছে, ক্লাসে যদি এরকম হয় যে একজন শিক্ষক আছেন কিন্তু নিষ্ক্রিয়, ঘুমোচ্ছে চেয়ারে বসে, এমন যদি হয় তাহলে কি হবে, যারা স্টুডেন্টস আছে তারা বিশৃঙ্খলার সৃষ্টি করবে, তারা নিজেদের মতো যা খুশি তাই করবে। ঠিক সেরকমই টেস্টোস্টেরন এখানে আছে কিন্তু সে ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, তাহলে সেখানে ফিমেল ক্যারেক্টার প্রকাশ পেয়ে যাবে আর টেস্টোস্টেরনের কাজ হবে না। ঠিক আছে, এবার দেখো ঘটনাটা টেস্টিকুলার ফেমিনাইজেশন কি। তাহলে টেস্টিকুলার ফেমিনাইজেশন কি হচ্ছে, এই কনসেপ্ট থেকে বলা হচ্ছে যদি এমন হয় যে কোনো একটা মানুষ যার এক্স ওয়াই দুটোই আছে, কিন্তু এক্স ক্রোমোজোমে যে টিএফএম আছে, ক্যাপিটাল টি এফ এম, এই জিনটা মিউটেশন হয়ে গেল। যদি মিউটেশন হয়ে যায় তাহলে এটা কি হবে, স্মল টি স্মল এফ স্মল এম। এই যখন মিউটেশন হয়ে গেল তখন এই টেস্টোস্টেরন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি হবে না। যদি মিউটেটেড হয়ে যায় তাহলে সে টেস্টোস্টেরন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি করতে পারবে না। যদি টেস্টোস্টেরন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি না হয় তাহলে টেস্টোস্টেরন রিসেপ্টর টেস্টোস্টেরনকে অ্যাকসেপ্ট করতে পারছে না। যদি টেস্টোস্টেরনকে অ্যাকসেপ্ট করতে না পারে টেস্টোস্টেরন নিষ্ক্রিয় হয়ে গেল। টেস্টোস্টেরন নিষ্ক্রিয় হয়ে গেল মানে হচ্ছে ফিমেল ক্যারেক্টার প্রকাশ পেয়ে গেল, কিন্তু টেস্টোস্টেরন কোথা থেকে তৈরি হয়েছে, টেস্টোস্টেরন অবশ্যই টেস্টিস থেকে তৈরি হয়েছে। তার মানে এই যে মানুষটা টেস্টিস আছে, টেস্টোস্টেরন তৈরি হয়েছে কিন্তু নিষ্ক্রিয়, সেই কারণে সেটা ফিমেল ক্যারেক্টার প্রকাশ পেয়ে গেছে, ফিমেল হয়ে গেছে। অর্থাৎ টেস্টিস থাকা সত্ত্বেও ফিমেল, এইরকম মানুষকে বলা হচ্ছে টেস্টিকুলার ফেমিনাইজেশন। কি বললাম, এই ঘটনাটাকে বলা হচ্ছে টেস্টিকুলার ফেমিনাইজেশন। আর সেই মেয়েটাকে বলা হয় টেস্টিকুলার ফেমিনাইন। ঠিক আছে, বা টেস্টিকুলার মহিলা, টেস্টিস থাকা সত্ত্বেও মহিলা। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে এই কনসেপ্ট। যদি এসআরআই আছে, এক্স ক্রোমোজোমে টিএফএম নেই, তাহলে তখনই টেস্টিকুলার ফেমিনাইজেশন ঘটনাটা ঘটবে। আরেকবার কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। এসআরআই আছে, এক্স ক্রোমোজোম আছে, এক্স ক্রোমোজোমে টিএফএম এর উপর এসআরআই ডিপেন্ড, এসআরআই থেকে যে এসআরআই টিডিএফ থেকে যে টেস্টিস থেকে যে টেস্টোস্টেরন ক্ষরণ হচ্ছে, সেই টেস্টোস্টেরন সক্রিয় হওয়ার জন্য টেস্টোস্টেরন রিসেপ্টর কমপ্লেক্সের উপর ডিপেন্ড করে। টেস্টোস্টেরন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি করছে টিএফএম, যেটা এক্স ক্রোমোজোমের উপর আছে। এবার টিএফএম যদি মিউটেটেড হয়ে যায় বা এর যদি মিউটেশন হয়ে যায় তাহলে এখানে টেস্টোস্টেরন রিসেপ্টর কমপ্লেক্স গঠন হবে না, তার ফলে টেস্টোস্টেরন সক্রিয় হবে না। টেস্টোস্টেরন যদি সক্রিয় না হয় তাহলে টেস্টিস আছে, তার সত্ত্বেও সেটা ফিমেল হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে টেস্টিকুলার ফেমিনাইজেশন। ওকে, তাহলে আমরা দেখলাম যে শুধু এক্স ওয়াই ক্রোমোজোম আছে তার মানে সেটা যে পুরুষ হবে এমন কিন্তু নয়। এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোম দুটো থাকলেও সেটা মহিলা হতে পারে, কিন্তু তার টেস্টিস থাকবে। এরকম হচ্ছে টেস্টিকুলার ফেমিনাইজেশন। কিন্তু সেই যে মেয়েটা, এটা বাইরে থেকে মেয়ের মতো কিন্তু ভেতরে পুরুষ অর্থাৎ টেস্টিস আছে, এই মেয়েটা কি বাচ্চার জন্ম দিতে পারবে, অর্থাৎ সে কি ফার্টাইল হবে? নেভার, সে হচ্ছে ফার্টাইল হবে না, সে বন্ধাই হবে। ঠিক আছে, সে বন্ধা মেয়ে হবে। ঠিক টেস্টিকুলার ফেমিনাইজেশন অলওয়েজ বন্ধা হয়, এরকম কোশ্চেন কিন্তু নিটে দিয়ে দিতে পারে। ঠিক আছে, আর একটা সিম্পল কনসেপ্ট কীরকম, যে এখানে আমরা বললাম যে একটা এক্স আর একটা এক্স, ঠিক আছে, একটা এক্স আর একটা এক্স, দুটো এক্স থাকলে সেটা স্ত্রী হয়। গুড, এটা তো আমরা এখনই জানলাম। যদি এক্স এবং ওয়াই থাকে,
তাহলে পুরুষ হয়, এটা আমরা জানলাম। সবসময় এই কনসেপ্টটা কাজ করে না। কিরকম বলছে যে একটা এক্স এক্স সেটা স্ত্রী হতে পারে ঠিকই, কিন্তু এটা পুরুষও হতে পারে। একটা এক্স এক্স ক্রোমোজোম যুক্ত মানুষ পুরুষ হতে পারে, আর এক্স ওয়াই ক্রোমোজোম যুক্ত মানুষ স্ত্রী হতে পারে। চাপ বাবা, তাহলে আমি ভুল পড়ালাম নাকি এতক্ষণ ধরে? তোমাদের কোশ্চেন হতেই পারে, স্যার আপনি ভুল পড়া নিলেন নাকি এতক্ষণ ধরে? আসলে সেটা না, ব্যাপারটা হচ্ছে এক্স এক্স ওয়াই স্ত্রী কখন হতে পারে, এক্স এক্স পুরুষ কখন হতে পারে, এই কোশ্চেনটা করো। এই কোশ্চেনটা যদি করো তাহলে দেখা যাবে যে বলছে যে এই যে ধরো একটা এক্স ক্রোমোজোম আছে, এটা মনে করো একটা এক্স, আর এটা মনে করো একটা ওয়াই ক্রোমোজোম, ঠিক আছে? এদের মধ্যে তো ক্রসিং ওভার হতে পারে। যদি কোনো কারণে এক্স এবং ওয়াই ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার ঘটে এবং সেই ক্রসিং ওভারের সময় ওয়াই ক্রোমোজোমের যে এসআরআই জিন, সেই এসআরআই জিন ওয়াই ক্রোমোজোম থেকে এক ক্রোমোজোমে চলে আসে, ওয়াই ক্রোমোজোম থেকে এক্স ক্রোমোজোমে চলে আসে, তাহলে এই এক্স ক্রোমোজোমটা কিরকম হলো? এই এক্স ক্রোমোজোমে এসআরআই আছে, কিন্তু এই ওয়াই ক্রোমোজোমে এসআরআইটা নেই। তাহলে কি হলো? ওয়াই ক্রোমোজোম উইদাউট এসআরআই, এখানে নো এসআরআই, আর এখানে এক ক্রোমোজোম অথচ এখানে এসআরআই আছে। এবার এই এক ক্রোমোজোমটা যদি এমন হয় যে এই এক ক্রোমোজোম এখানে এসআরআই আছে, ক্রসিং ওভারের ফলে হয়ে গেছে, আর এই ওয়াই ক্রোমোজোম এখানে নো এসআরআই, এখানে কোনো এসআরআই, নো এসআরআই, কোনো এসআরআই নেই, তাহলে এখানে এসআরআই নেই। আমরা জানি এসআরআই থাকলেই তবে পুরুষ হয়, যেহেতু এসআরআই নেই তাই এটা স্ত্রী হবে। আর যেহেতু এই এক্স এক্সটা এখানে এক ক্রোমোজোমে এসআরআই আছে, তাই এই এক এক্সটা আর স্ত্রী হবে না, যেহেতু এসআরআই আছে তাই পুরুষ হয়ে যাবে। তার মানে আমরা এখান থেকে একটা কনসেপ্ট পেলাম, অলওয়েজ ক্রোমোজোম দিয়ে বলা যায় না যেটা স্ত্রী কি পুরুষ, তার মধ্যে যে কি জিন আছে, এসআরআই জিনটা আছে কি নেই সেটার উপর ডিপেন্ড করছে এটা পুরুষ না স্ত্রী। ঠিক আছে, এই হচ্ছে মানুষের সেক্স ডিটারমিনেশন, এইভাবেই করা হয়। আমরা এটা আজকে জানলাম। যদি সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যান আসে তাহলে আমরা প্রথমে যেটা পড়লাম সেটা পড়বো। যদি টেস্টিকুলার ফেমিনাইজেশন কি, তাহলে সেকেন্ড টাইম টেস্টিকুলার ফেমিনাইজেশনের যে কনসেপ্ট আমরা দেখলাম সেটা পড়বো, সেটা দেখাবো। আর যদি বলে যে একটা এক্স এক্স স্ত্রী কি কখনো পুরুষ হতে পারে, এরকম কোশ্চেন যদি আসে, এটা ক্লাস 11-12 লেভেলে আসে, যদি আসে তাহলে কি করবে? তাহলে বলবে হ্যাঁ হতে পারে, একটা এক্স এক্স পুরুষ হতে পারে, একটা এক্স ওয়াই স্ত্রী হতে পারে। এটা কিরকমভাবে হতে পারে? যদি ক্রসিং ওভারের ফলে এসআরআই জিনটা ওয়াই ক্রোমোজোম থেকে কোনো কারণে এক্স ক্রোমোজোমে চলে যায়, তাহলে সেই এক্স এক্স স্ত্রীটা অবশ্যই পুরুষ হবে, সেটা স্ত্রী হবে না। ঠিক আছে, এই পর্যন্ত তোমাদের কনসেপ্ট আজকে থাক। এর পরের দিন আমরা পড়ব ডোসেজ কম্পেনসেশন প্লাস তার সঙ্গে যে বার্ডসের সেক ডিটারমিনেশন, হানি বিয়ের সেক ডিটারমিনেশন, এই বিষয়গুলো আমরা পরের দিন পড়ব। কেমন? বার্ডসের মধ্যে কীভাবে সেক ডিটারমিনেশন হয়, হানি বিয়ে কীভাবে সেক ডিটারমিনেশন হয়, সেগুলো আমরা পড়ব। আর মানুষের মধ্যে, স্ত্রীর মধ্যে যে দুটো এক্স ক্রোমোজোম থাকে আর পুরুষের মধ্যে একটা এক্স ক্রোমোজোম থাকে, তবুও এদের গঠনের কোনো পার্থক্য থাকে না, হাত পা সবই একই রকম হয়। তাহলে কেন হয় সেটা পড়তে গিয়ে আমরা পাবো একটা কনসেপ্ট ডোসেজ কম্পেনসেশন। সেই ডোসেজ কম্পেনসেশন আমরা পরের দিন পড়ব। ওকে, থ্যাংক ইউ।